এবার নির্বাচন কিন্তু ভাই আপনার জিতনই লাগবে ভাই ভাই ও ভাই ওই ভাই বাবু যে ভাই ও বাবু যে ভাই আমার এলাকায় এত সুন্দরী মেয়া এইটা কেরা ওরে ভাই আপনার ঘরে তিনটা বউ থাকতো খালি মানুষের বউর দিকে তাকাই থাকেন কিছু এইটা কেরা আগে তাই কো আমারে ভাই আপনার বারবার কইতাছি এইভাবে মানুষের বউর দিকে তাকাই থাকেন না এই তোরে কইতাছে এটা কেরা তাই কো ভাই আমার নাইম আছে না এটা হলো নাইমের বউ কস কি ওই ফকিন্নের পুতে এত সুন্দর বউ পাইলো কই ভাই এটা জেন থেকে পাক ভাই আপনার তো সমস্যা কি ভাই এইটারে আমার চাই যেমনে তুই ব্যবস্থা কর ভাই আপনি কোনো চিন্তা করেন না ওর সংসারে কেমন আগুন লাগান লাগবো সেই দায়িত্ব আমার আপনি পরিচিত যায় বোন আমি এক্ষুনি আইতাছি এরা বিয়ে দিকাম ঠিক আছে যা চল এদিক পাঠা হাই আরে ভাই দেখি কি হইছে আমি তো আপনার ইচ্ছা করে ধাক্কা দেই নাই আপনিই তো এসে আমার গায়ে বাইজে পড়ছেন দাঁড়ান ফুদিয়ে দিতেছি আমি তো আপনার ইচ্ছা করে ধাক্কা দেই নাই আপনিই তো এসে আমার গায়ের উপরে পড়লেন হইছে হইছে ধন্যবাদ যান আপনি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম গুড ছাগল খাওয়াইতেছেন না চাচা ছাগল দি বড় বড় হইতাছে তাই না হ্যাঁ খাওয়াইতেছেন বড় হইতাছে ঘটনা চাচা ওইটা না ঘটনা আরেকটা চাচা আপনার পুত্রের বউ এলাকার মধ্যে যা করতেছে তা কিন্তু মোটেও ভালো না আসলে আমার কথা আপনি বিশ্বাস করবেন না এর জন্য ভিডিও করে আনছি দেখবেন এই ভিডিওটা দেখেন এটা আমি কি দেখতেছি খুব সুন্দর খুব সুন্দর তাই না চাচা এখন বিষয় হলো চাচা আপনার পুত্রের বউ আপনি কি করবেন তা আপনার বিষয় আমার দেখানো দরকার দেখাই গেলাম আসি চাচা আসসালামু আলাইকুম কি এই অবস্থা না এত মান সম্মান সব খাই ফেলাইছে হ্যাঁ একটা পর পুরুষের সাথে এরকম কাম করছে আমার নাইমের বউ না নাইমরে জানাইতে হইব আর নাইমরে কইয়া এই বউরে তালাক দিয়ে এই বাড়ি থেকে তাড়াইতে হইব নাইম নাইম বউ শোনো আমি একটু শহরে যাইতেছি আমার জরুরি একটা কাজ আছে তুমি তাহলে দুপুরে খাইয়া নিও আব্বারেও খাইতে দিও আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যাও দাঁড়া এই মুহূর্তে তোর বউরে এই বাড়ি থেকে বাইর করে দে কি ভোরে বাড়ি থেকে বাইর করে দিমু মানে আব্বা তুমি কি কইতাছো ওইগুলা কি করছে শুনবি হ্যাঁ তোর এই বউ পাড়া বইরা পয়পোলা ফানের লগে পোস্টি নষ্টি করে আর সেই ভিডিও ওই চেয়ারম্যানের লগে যে চলে বাবু ওই বাবুর নিজে ভিডিও কইরা আমার নিজে চোখে দেখাইছে আব্বা আব্বা আপনি এসব কি কইতেছেন এসব উল্টাপাল্টা কথা কিসের জন্য কইতেছেন আব্বা ওগো তুমি বিশ্বাস করো আমি এমন কিছুই করি নাই আমি তো বাড়ির বাইরেই যাই না তাইলে ওই বেটা ভিডিও করবো কেমনে তুমি আব্বার কথা একদম বিশ্বাস করো না আমি বাড়ির বাইরেই যাই না আমি তো এই এলাকার কারোই চিনি না তাহলে ওই চেয়ারম্যানের লগে কোন বাবু থাকে আমি তা কেমনে করে কমু তুমি বিশ্বাস করো আমি এমন কিছু করি নাই তুমি আমার বিশ্বাস করো তুমি থামো তোমার কিছুই কইতে হইব না আব্বা তুমি তোমার পোলার ভরে এত কিছু কইতাছো এত বাজে অপবাদ দিতাছো তোমার কি একটু লজ্জা লাগতেছে না এতে করে তো তোমারই মান সম্মান দেবো তুমি কেমনে পারো এরকম মিথ্যা অপবাদ দিতে আমি অপবাদ দিতাছি আমি তোর বাপ হইয়া নিজে অপবাদ দিতাছি এই কথাটা তুই কইতে পারলি আমি তোর জন্মদাতা পিতা দেখো আব্বা তুমি যত যাই কও আমার বউরে আমি খুব ভালো করে চিনি ও কোনোদিন ওইরকম কাজ করতে পারে না ও আমার অনেক ভালোবাসে আমারে রেখে ও অন্য একটা ছেলের সাথে এরকম করতে যাবো এটা আমি কোনোদিনও বিশ্বাস করি না দেখ লাই তোর মা মইরা যাওয়ার পরে আমি তোরে তুলে ফিটি করে মানুষ করছি তোরে বড় করছি তোর মুখের দিকে চাইয়া আমি দ্বিতীয় বিয়েটা পর্যন্ত করি নাই আর তুই এই বর কথা শুই না তুই আমার মিথ্যাবাদী কইতাছস নাইম সাপ সাপ শুনে রাখ নয় তোর এই বউ এই বাড়িতে থাকবো না হয় আমি এই বাড়িতে থাকুম আমি হলেই চলে যাবো না কারো কথা দেখবে না নাইম ভাই এই দেখ না করবে না নাইম আছে না এটা হলো নাইমের বউ কস কি ওই ফকিন্নের পুতে এত সুন্দর বউ পাইলো কই ভাই এটা জেন থেকে পাক ভাই আপনার এত সমস্যা কি ভাই এটারে আমার চাই যেমনে তুই ব্যবস্থা কর ভাই আপনি কোনো চিন্তা করেন না ওর সংসারে কেমন আগুন লাগান লাগবে সেই দায়িত্ব আমার আপনি পরিচিত যায় বোন আমি এক্ষুনি আইতাছি এরা বিয়ে দিকাম
আরে ভাই, ও এই সব কিছু তাহলে ওই চেয়ারম্যানের চক্রান্ত। এখন আমি সব বুঝতে পারছি। আমি ওই চেয়ারম্যানের ব্যবস্থা করতেছি। শুভ, তুই আমার লগে আয়। বৌমা, আমি তোমার কাছে খুব লজ্জিত, কারণ আমার লক্ষ্মী বৌমার উপরে আমি একটা নান নদীবার যাইতেছি। তুমি আমার মাফ করে দিও বৌমা। না না বাবা, আপনি এমন করে কইতেছেন কেন? আপনি যা দেখছেন ঠিকই তো দেখছেন। আর আসলে হয়েছে কি জানেন, আমাগো সংসারে অনেক বেশি সুখ শান্তি, তো এই কারণে মানুষ চাইতেছে আমাগো সংসারটা ভাঙা দিতে। আমারও ভালো হয়েছে, আমি এখন থেকে আরো সতর্ক হয়ে চলবো। শুনো বৌমা, নাইম তো কেন রাগের মাথা কি করে ফেলায়, ওর ফিরেই তুইব। আমি যাই বৌমা। চলো। পরে সবুজ, আচ্ছা বাড়িটা এমন ফাঁকা ফাঁকা লাগতেছে কেন? আমার পোলার যে কোনো আওয়াজ পাইতেছি না। আর পোলাই কই? বলা আসলে হয়েছে কি, তুমি তো অসুস্থ, অপারেশনের সময় তো তোমার পাশে আমার থাকা লাগবো। আর তাছাড়া বাবুরে তো দেখার মতো বাড়িতে কেউ নাই, তাই আমি ওর নানির কাছে রেখেছি। ও আচ্ছা, ওর নানির বাড়িতে রেখাইছো, ভালো হয়েছে। আচ্ছা চলো পরে শুনো, আমার যখন জ্ঞান আছিল তখন আমি ডাক্তারের কাছে শুনছি আমার চিকিৎসার জন্য নাকি 2 লক্ষ টাকা লাগবো। আচ্ছা আমরা তো তেমন কোনো সয় সম্পত্তিও নাই, কাছে টাকা পয়সাও নাই, তাছাড়া তোমার কোনো সোনা দানাও নাই যেগুলা তুমি বিক্রি করে আমার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা জোগাড় করবা। তাইলে আমার যে অপারেশন হইল, এই অপারেশনের 2 লক্ষ টাকা তুমি কই পাইলা? আহা নাই, বাদ দাও না, এই কথাটা কেন এখন তুললা? মনে করো আল্লাহই তো কোনোভাবে জোগাড় করে দিছে, তাই তুমি চিকিৎসা করে আজকে সুস্থ আছো। না না পরি, এটার উত্তম না শুনলে আমার ভালো লাগবে না। তুমি সত্যি করে কও, এতগুলা টাকা তুমি কই পাইছো? চুপ করো তো তুমি, এক কথা কেন বারবার জিজ্ঞেস করতেছো? কইলাম না এই কথার উত্তর আমার কাছে নাই, আমি কইতে পারবো না। কইতে পারবি না তাই না? তাইলে কি আমি ধরে নিউ এই টাকা তুই তোর গতর পেয়েছে আনছোস? সামরা সুন্দর তো, সামরার ব্যবসা শুরু করছিস তাই না? আল্লাহর দয়া লাগে, তুমি চুপ করো না। এইগুলো উল্টা পাল্টা কথা কইলে আল্লাহ নারাজ হইব। তোমার কি আমার উপর একটু বিশ্বাস নাই? আমি কখনো খারাপ কাজ করতে পারি না। তুমি ঘরে চলো, আমি অন্য কোনোদিন তোমার বুঝাই কইব। কি ঘরে চলমু তোর নিয়ে, তোর মতো অসতরি নিয়ে? আর তুই যদি আমার সত্যি কথা না কইতে পারস, তোরে নিয়ে আমি এই ঘরে যাবই তো না, তোর এই বাড়িতে পর্যন্ত আমি জায়গা দেবো না। তুমি শান্ত হও নাই, তোমার সবে মাত্র অপারেশন হইতে, তোমার একটা ক্ষতি হয়ে যাইব তুমি এইভাবে চিল্লাইলে। তুমি ঘরে চলো, আমি তো তোমাকে কইতেছি 2-1 দিন যা, আমি তারপর তোমার সব সত্যি কথা কব। এখন তুমি আমার জিজ্ঞেস করো না। কয়েকদিন কেন, তুই আমার এক্ষণ এই মুহূর্তে কবি, আর সেটা যদি না কইতে পারস তোর আমি এক মুহূর্তে আমার বাড়িতে জায়গা দেবো না। তুই এক্ষণ আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। কি হইল, দাঁড়াই রসুস কেন? যা এক্ষণ আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা, আমি তোর চেহারাটা আর দেখতে চাই না। আর তুই যদি না যাস তাহলে তাহলে তুই আমার মরামক দেখবি। ঠিক আছে, আমি চলেই যাবো। এই ঘরটায় ঢুকলে আমারও দমটা বন্ধ হয়ে যাইব, থাকতে চাই না আমি এই ঘরে। হয় দাঁড়া, তুই চলে যাওয়ার আগে তোর বাপের বাড়ি থেকে আমার পোলার আমার কাছে আইনা দিয়ে যা। আপনি না জানতে চাইছিলেন আপনার পোলা কই? আপনার চিকিৎসার টাকা কি দেওয়া হয়েছে? হ্যাঁ, এই যে আমার পোলা, বড় আদরের সন্তান। আমি খাই না খাই, আমার পোলারে কোনোদিন আমি কষ্ট দেই নাই। আজকে টাকার অভাবে আমি আমার নারী ছেড়ে ধনরে বিক্রি করে দিতে। আপনার আমারে ভালো রেখেন, আমার পোলাটারে কোনোদিন কষ্ট দিয়েন না। মা, আমার মায়াটার 10 বছর আয় বিয়া হয়েছে, আজ পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা হয়নি। এই যে তোমার বাচ্চাটারে নিয়ে যাইতেছি, আমার মেয়ে তোমার বাচ্চারে একবারে নিজের বাচ্চার মতো দেখ। ভাই মা, তোমার একটা কথা কই, বেশি ঘন ঘন আমাকে বাড়িতে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যাবো না। আপনি কোনো চিন্তা করেন না, আপনার ছেলে আমাদের বাড়িতে গেলে আমার সাথে ভালোই থাকবে। তবে হ্যাঁ, একটা কথা, আপনি বেশি বেশি আমাদের বাড়িতে যাবেন না, তাহলে তো ও আপনাকে চিনবে আর আমাকে মা বলে ডাকবেও না। আপনি যদি দেখতে ইচ্ছে করে তাহলে দূর থেকে গিয়ে দেখে আসবেন। ঠিক আছে আপামনি, আমার যদি ওরে খুব বেশি দেখতে ইচ্ছা হয় আমি দূর থেকে দেখে চলাম, ওর সামনেও যাবো না। এবার বাচ্চাটা আমাকে দেন। বাবা, তুমি তাদের টাকাটা বুঝিয়ে দাও। আসুন।
ছাড়ো দাঁড়ান না, দাও চাচা, একটু দাঁড়ান। আমার মনে একটু শেষবারের মতো আমার কোলে দেন না, আমি তো আর চাইলে মরে নিতে পারবো না। বাবা তুই ভালো থাকিস, তোর মা তো তোরে খাওয়াইতে পারে নাই, আদর করতে পারে নাই, কত কিছু খাইতে মন চাইছে তোর, আমি নয় দিতে পারি নাই। এখন থেকে তুই অনেক ভালো থাকবি বাবা। তোর পরে তুই বইলা যাই, আমি যে বড় অপরাধী মা, আমি আমার নারী ছেলে তার কাছে রাখতে পারলাম না। বাবা আমার মাফ করে দিস। আমার বোন একটু দেন না চাচা, ও চাচা একটু দেন না আমার বোলারে, আমার মুখের পানিটা নিয়ে চলে গেল, আমি আমার বোলারে যারা কেমনে থাকবো। ডাক্তার স্যার খারেন না। কি ব্যাপার, রাস্তায় আবার কিসের কথা? হসপিটালে যাও, ওইখানে কথা হবে। স্যার আপনি না কইছিলেন আমার স্বামীর চিকিৎসার জন্য 2 লাখ টাকা লাগবো, আমি আনছি, এই নেন টাকা, আপনি আমার স্বামীর চিকিৎসাটা শুরু করেন না। 2 লক্ষ টাকা? তাও আবার এক রাতের ভিতর জোগাড় করছেন? আমি যতদূর জানি আপনাদের নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু এক রাতের ভিতর 2 লক্ষ টাকা কোথা থেকে জোগাড় করলেন? সত্যি করে বলেন, নিশ্চয়ই এই টাকাটা আপনি চুরি করে আনছেন। দেখেন আমি কোনো এই টাকাটুকু নিয়ে মামলা টামলা খেতে পারবো না, আপনি এখন যান। না না স্যার, এই টাকা আমার কোনো চুরির টাকা না, এই টাকা আমার সৎ রাস্তার টাকা, আমার সৎ পথের টাকা। স্যার এটা আমার অনেক কষ্টের টাকা, আপনি আল্লাহ দয়া লাগে আমার চোর অপবাদ দিয়েন না, আপনি সময় নষ্ট না কইরা এই টাকাগুলো নিয়ে যান না, আমার স্বামীর চিকিৎসাটা করেন। দেখেন আমি আপনার কোনো কথাই বিশ্বাস করব না, আপনি যদি সত্যি করে কথাটা বলেন তাহলে আপনার স্বামীর চিকিৎসা করব, আর নয়তো না। তা শুনবেন, এই টাকাগুলো আমি কই থেকে আনছি? এই টাকাটা আমার নারী ছেলে ধন বিক্রির টাকা, আমি আমার সন্তানদের বিক্রি করে দিয়েছি স্যার। কি? আপনি আপনার স্বামীর চিকিৎসার জন্য নিজের পেটের সন্তানে বিক্রি করে দিচ্ছেন? ও স্যার, আমি আমার স্বামীর জন্য আমি আমার সন্তানদের বিক্রি করে দিয়েছি, কারণ মা চাচির কাছে শুনছি সন্তানরা নাকি বড় হইলে বাপ মায়েরে ভুইলা যায়, কিন্তু এই স্বামী নামের বট গাছের ছায়াটা মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীর পাশে থেকে আমি আমার বট গাছে বাঁচা রাখতে চাই। স্যার আল্লাহর দয়া লাগে আপনি আমার স্বামীর চিকিৎসাটা করেন। আসলে কি বলে যে আপনাকে মানে কথা বলবো আমি আশা করতে পারছি না। দেখুন ঠিক আছে, আর টাকা দেন, আর আপনি কোনো চিন্তা করবেন না, আপনার স্বামীর চিকিৎসা আমি এখনই ব্যবস্থা করছি। আসি। তুমি আমার চিকিৎসার জন্য আমার পোলারে বিক্রি করে দিছো? কেন করি, কেন করছো? আমি চাই না আমার চিকিৎসা, আমি চাই না আমার সুস্থতা, আমি না হয় অসুস্থ হয়ে ঘরে বসে থাকতাম, তারপর আমার পোলাটা তোমার কলজিরা থাকতে। আমি তো কলজিরা সন্তান চাই নাই, মা চাচির কাছে শুনছি সন্তানরা নাকি বড় হইলে বাপ মায়ের ভুলা যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত বট গাছের ছায়া হয় নাকি পাশে থাকে। আমি তো আমার বট গাছটারই পাশায় রাখতে চাইছি, আমি বুঝতে পারি নাই সব স্বামীরা এক হয় না, সব স্বামীরা সারা জীবন পাশে থাকে না। আপনি ভালো থাকেন। করি, তুমি আমার ক্ষমা করে দাও, তুমি আমার জন্য তোমার নারী ছেলে ধনটা বিক্রি করে দিছো, আমার মেয়েদিকে তোমারে কত খারাপ খারাপ কথা বলছি, তোমারে কত মিথ্যা অপবাদ দিছি, এর জন্য তো আল্লাহ আমার ক্ষমা করবো না। পরে তুমি আমার ছেলে কোথাও যাইব না। গো আমার সংসার এখন কেমনে চলবো? আমি একজন ক্যান্সারের রুগী, তুমি প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে রয়েছো, বাড়িতে কোনো আয় রোজগার নাই, কেমনে খামু কি করুন?
আমি তো কিছুই বুঝতেছি না, মরার আগে কি মরে যাবো নাকি? আমার ননদটারে আমি কয়টা রাইন্দা যে মুখের সামনে দিব, এই খাওয়ানটা পর্যন্ত আমি দিয়া পারতেছি না। আমার তো দুঃখে মনে হইতেছে যে আমি এখনই মরে যাই। তুমি কিছু কও না কেন? আমি আর কি করবো রে বল, আমি তো প্যারালাইজড একবারে সব কাজ কিছু। আমি তোরে কি করবো? তুই একজন ক্যান্সার হয়ে ঘরে বসে রইলি, আমি একজন প্যারালাইজড হয়ে ঘরে বসে রইলাম। এই সংসার কেমনে চলবো? আমাকে পেটের ভাত কেনা চুকাইবো। ওগো, তুই কান্নাকাটি করো না, উপর আল্লাহ তো আছে, আল্লাহ তো সবার জন্য সমান। দেখো, আমার জন্য একটা না একটা ব্যবস্থা ঠিকই করব, কিন্তু কবে যে করবো? আল্লাহ, তুমি আমার মুখের দিকে একটু তাকাও আল্লাহ। আরে ভাবি, তোমাকে কি হয়েছে? তোমরা এমন করে কাঁদতেছো কেন? ভাইজান, তুমিও কাঁদতেছো কেন? তোমার আর নতুন করে কি কমু কও? তুমি তো জানোই তোমার ভাইটা প্যারালাইজ হয়েছে, আমার ক্যান্সার হয়েছে। এত খরচ, আমার চিকিৎসার খরচ, সংসারের খরচ, এত টাকা পয়সা কই থেকে পাবো কও? ঘরে চাল নাই, ডান নাই, খাওয়ার মতো কিচ্ছু নাই। কি যে করুন, কিছুই তো মাথায় ধরতেছে না। ভাবি, এই জন্য তো আমি সিদ্ধান্ত নিছি যে আজকে থেকে আমি কাজ করবো, তাই আমি কাজে যাইতেছি। তুই কাজ করবি? কি, তুমি বাইরে কাজ করতে যাইবা? খবরদার, এই বাড়ির বাইরে থেকে এক পাও দিবা না। এই বাড়ির কোনো মেয়ে মানুষ বাইরে যা কাম করে নাই, তুমিও করবা না। আমি বাইরে যাবই, আমি কাজ করবই। আমি তো তোমাকে না খায় মরতে দিতে পারি না। 2 দিন ধরে আমরা না খায় আছি, আর কত না খায় থাকবো? আমি পারুম না। তুমি এমনি অসুস্থ, ভাইজান অসুস্থ, আমি তো তোমাকে মরতে দিতে পারি না আমার চোখের সামনে। আমি এখনই কাজে যাবো, তুমি আমার বাধা দিও না, আমি কাজে যাবো। বর্ষা, বর্ষা দাঁড়া, তুই বর্ষা, বর্ষা তুই দাঁড়াও, পাগলামি করিস না বর্ষা। আমি অসুস্থ, আমি কি তোর পিছনে দৌড়াইতে পারি? ক তুই কি করতেছস? তুমি ওকে পিছে পিছে আইতে কইতে যাওয়া। তুই তোমার মাথাটা ঠান্ডা কর। দেখ, বাইরে কাম করে খুব কষ্ট। তুই মেয়ে মানুষ, আর তুই তো অনেক ছোট মানুষ, তুই কি এত কষ্টে কাম করতে পারবি? ক তুই মাটি কাটতে যাবি, সে ব্যথা তোর কোনো দরকার নাই। আমরা না খেয়ে মরি মরমুনি, সমস্যা নাই। তোর এত কাম করার দরকার নাই। কেন করতে পারবো না? হ্যাঁ, তোমাকে মুখের দিকে চাই আমি সব করতে পারবো। সেই ছোট থেকে কোলে পিঠে করে তুমি মানুষ করছো। ভাইজান, ভাইজান আমারে কত আদর করতো, সেই ছোট্টবেলা থেকে আমার এত বড় বানাইছে। আমি তোমাকে 2 দিনের জন্য সব করতে পারি। তোমরা স্যার আমার কে আছে বলো? তোমরাই তো আমার সব, তোমরাই তো আমার মা বাবা। আমি তোমাকে মুখের দিকে তাকিয়ে দুনিয়ার সব কাজ করতে পারবো ভাবি। আমার একটুও কষ্ট হবো না ভাবি, আমার একটুও কষ্ট হবো না ভাবি। তুমি ভাইজানরা নিয়ে বাড়িতে যাও, আজকে আমি যেভাবে হোক চাল ডাল কিনা আনুমি। তুমি যাও ভাবি, আমি পারবো, আমি পারবো কাজ করতে। বর্ষা দেখ, জিদ করিস না, চল আমার লগে বাড়ি চল। আমি অসুস্থ, আমার মাথা ঘুরাইতেছি, বেশি চিল্লাচিল্লি করতে পারবো না। তুই একটু বোঝার চেষ্টা কর, আয় আমার লগে। না ভাবি, তুমি যাও, তুমি অনেকক্ষণ আমার দেরি করাই দিছো। এরপরে কাজে গেলে আমার কাজেও নিব না। তুমি বাড়িতে যাও গা ভাবি, আমি পারবো। দোস্ত ভাই, কি হয়েছে? তোমরা সবাই নদীর পাড়ে এসে কান্নাকাটি করতেছো কেন? তুমি তো অনেকদিন বিদেশ ছিলা, তুমি তো জানো না কিছুই। শোনো, ভাইজানের প্যারালাইসিস আর ভাবির ক্যান্সার। আমরা 2 দিন ধরে না খাই আছি, আমগো ঘরে চাল ডাল লবণ কোনো কিছুই নাই কে। তাই আমি ভাবছি আমি কাজে যাবো, কাজের থেকে ফেরার সময় চাল ডাল যা লাগে সব কিনে আনবো। এছাড়া আর উপায় নাই ভাই, কোনো উপায় নাই। বর্ষা, আর কান্নাকাটি করিস না তো বোন। আমি তবু অবস্থার কথা শুনে তবু আসছিলাম বাড়িতে দেখতে। তবু সবার কথাই আমি বিদেশে থেকে শুনতে পারছি। ভাই অসুস্থ, ভাবি অসুস্থ। ভাই ভাবির চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচ হয়েছে। জমি জমা যা ছিল সবই তো বিক্রি করে ফেলাইছে ভাই। তাছাড়া আমি যখন বিদেশে যাই তখন এই ফেরদৌস ভাই আমার টাকা দিয়ে অনেক সাহায্য করছিল। হইতে পারি আমি তোকে খালাতো ভাই, কিন্তু বিশ্বাস কর, আমি তোকে আমার মায়ের পেটের ভাই বোনের মতোই দেখি। তোকে কখনোই তো পর ভাবি নাই। ভাই ভাবি, তোমরা তো আমার বিপদের দিনে পাশে দাঁড়াইছিলে। এখন তোমাকে বিপদের কথা শুনে আমি কি দূরে থাকতে পারি? কও, তোমরা আমার দূরে সরাই দিও না প্লিজ, আমার সুযোগ দাও তোমরা, আমি তোমাকে পাশে থাকতে চাই। ভাই যাই, চলো আমাকে বাড়িতে যাই। না বোন,
তোরা বাড়িতে যা, আমি বাজার সদাই করে নিয়ে আসি, তারপর রান্না বাড়া করে সবাই একসাথে বসে খাবো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। এই বসে আচ্ছা যাইতেছি আমি। আচ্ছা ভাবি চলো। এ রাখবেন নাকি আপারা শীতের টাটকা টাটকা তরকারি, আলু কপি বেগুন একদম তাজা তরকারি রাখবেন নাকি গো আপারা? এই সবজিওয়ালা এদিকে আসেন। আইতেছি আপা। কি করতেছেন? পাগল হইলেন নাকি আপনি? হ্যাঁ, এই ভাই আপনি ওই টুকরি থেকে সবজি নেবেন? হ্যাঁ বৌমা নিমো না কি করুম, ঘরের মধ্যে একটা বাজারও নাই। এই নামান তো। আম্মা আমার কথাটা শুনেন, প্রয়োজন পড়ে আমি বাজারে যাইয়া টাটকা টাটকা তরতাজা সবজি কিনে নিয়ে আসবো। আর এরা কি করে জানেন, বাজার থেকে যত অসা পচা সবজি আছে কম দামে ওরা কিনে এই টুকরিতে নিয়ে হাইটা হাইটা বিক্রি করে। এগুলা যদি খাই আমাকে পেট খারাপ হবো না? আর আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান। হ্যাঁ যাইতেছি গো যাইতেছি। আমার এই তরকারি রে যতটুকু আপনি অসা পচা কইতেছেন অত অসা পচা আমার তরকারি না, বুঝছেন? তাইলে গ্যারাম করতে পারতাম না। এই তরকারি নিবেন গো আপারা, তাজা তাজা তরকারি, আলু কপি বাঁধাকপি একদম তাজা। গেছে গেছে ওই অসা পচা আলা সবজি। আমি কইতেছি কি আপনার সবজি লাগে আমি আপনার আইনা দিব। চলেন ঘরে চলেন, বাজারে ব্যাগটা নিয়ে আসি। চলেন। তরকারি নিবেন গো আপারা, একদম টাটকা টাটকা তরকারি। চাচা হ্যাঁ? কি সবজি এগুলা দেখি? একদম শীতের সবজি, খুব ভালো টাটকা। তাই না? হয়। দেখি 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 নামান। এই যে দেখেন স্যার, দেখতাছেন তো একদম টাটকা সবজি। হ হ দেখতাছি দেখতাছি। না চাচা তরকারি পছন্দ হয় না, ভালো না। আসলে কি জানেন, আপনাকে মতি গতি আমি কিচ্ছু ঠিক পাই না। যে নিবেন না বেশ ভালো কথা, তা আমার এরকম দাঁড়া করায় আবার ই করলেন, আমার তো ব্যস্ত হইব। চাচা সবজি ভালো হলে ঠিকই নিতাম। জানগা কি ব্যাপার, কই যাইতাছো? ওই হইতেছে গিয়ে সবজি কিনতে, ঘরে বাজার নাই তো, তাই আম্মা আবার ওই যে একটা সবজি পচা টচা সবজি কিনতে নিয়েছিল ওই সবজিওয়ালার কাছে, এর লিগে বাজারে যাইতেছে। আচ্ছা আচ্ছা ব্যাগটা দাও, আমি নিয়ে আসতেছি। আরে না না, ওই সবজিওয়ালা মানে হইতেছে গিয়ে ওই তুমি মাত্র তো আসলা অফিস থেকে, তাই না? তুমি একটু রেস্ট নাও, আমি যাবো আর চলে আসবো। হ্যাঁ দাও তো ব্যাগটা আমার কাছে দাও, সমস্যা নাই। আরে বলতেছি তো, তুমি তো আবার বিকেলে বেরোবা, তুমি হইতেছে গিয়ে ঘরে রেস্ট নাও, আমি যাবো আর আসবো, তেমন কোনো সবজি না। আরে নিবেন গো আপা। এই সবজিওয়ালা কি হয়েছে? সবজি নামা, সবজি নামা। কিসের সবজি নামামু? আপনি কোন থেকে আমারে অপমান করে দিছেন অসা পচা তরকারি কইয়া, অহন আইছেন আমার সবজি নিবেন। এই দাঁড়া কইতেছি, সবজিটা নামাবি না তাই না নামাবো আমি? আবার কি হয়েছে? তোর সবজিটা নামাইতে কইতেছি। না আমি সবজি নামামু না। নামাবি না তোর গান নামাবো। সবজি এমনি ফালাইতেছেন কে? এই সবজি এটা ফালাইন না, কন্দে এমনি করে সবজি সব ফালাই দিল। এটা আপনি কি করলেন? আমার টাকা কো? কি এর টাকা? 4 লক্ষ টাকা। আমার টাকা কো, টাকা দে। কিসের 4 লাখ টাকা? সারা দিন বেলা 400 টাকা পেয়েছে, আমি চোখে দেই না। আপনি 4 লাখ টাকার কথা কইতাছেন, কিসের 4 লাখ টাকা? দেখ তোরে আমি 500 টাকা দিবে, তুই আমার 4 লাখ টাকা দিয়া দে। আমার বাপের বাড়ি পাঠামু, আমার ছোট ভাইটারে বিদেশ পাঠাইতে হইব। আমি এই দুতলার উপর থেকে তোর ঝুড়ির মধ্যে 4 লাখ টাকা ফালাইছি। 1 2 3 4 বিশ্বাস করুন ম্যাডাম, আপনার এই টাকার ব্যাপারে আমি কিচ্ছু জানি না ম্যাডাম। কিচ্ছু জানোস না? এই হাত দিয়ে যখন গলার মধ্যে টিপ দিমু তখন সব কথা পর করে বাইরে পড়বো। টাকা দে কইতাছি, তাড়াতাড়ি টাকা দে। ম্যাডাম আমি জানি না ম্যাডাম। এই যে আমার 4 লাখ টাকা। তুমি
লজ্জা করে না তোমার? নিজের ঘরে নিজে চুরি করো। এই তোমার বাবার বাড়ি টাকার প্রয়োজন আমাকে বলতা, তোমার ভাইয়ের বিদেশ পাঠাইবে টাকা লাগবে আমাকে বলতা, কেন তুমি আমাকে না জানায় টাকাগুলো সরাইলা? ভয়ে ভয়ে আমি তোমারে বলতে পারি নাই। 4 লাখ টাকা এটা তো কম টাকা না, 2,500 টাকা না যে চাইলেই দিয়া দিবা। যদি আম্মা তোমারে না দিতে দেয়, এর জন্য আমি চুরি করছি। তুমি তো জানো আমার পরিবারের লোকজন অতটা অর্থশালী না। আমার ভাইয়ের কামাইয়ের উপর সংসার চলে, সেই ভাইটাও এখন ভালোভাবে ইনকাম করতে পারতেছে না। ওর ইচ্ছাও বিদেশ যাইয়া টাকা পয়সা ইনকাম করব, এর জন্য বাধ্য হয়ে এই কাজটা করছি। আমারে তুমি মাফ কইরা দাও। হয় স্যার, ম্যাডাম রে মাফ করে দেন। ম্যাডাম না যাই না না শুই না না একটা ভুল করে ফেলাইছে, মাফ করে দেন স্যার। শুধুমাত্র এই সবজিওয়ালার কথাই তোর আজকে মাফ করে দিলাম। ভবিষ্যতে এই ধরনের ভুল আর কোনোদিন করার চেষ্টা করবি না, নইলে পরিণতি খুব খারাপ হইব। চাচা, আপনার সাথে আমি খুব খারাপ ব্যবহার করছি, আর আজকে আপনার জন্যই আমার সংসারটা বাইসা গেল। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। চাচা বলতেছি কি, আমাগো বাড়িতে তো প্রতিদিন সবজি লাগে, আপনার বাইরে সবজি বিক্রি করেন না, যা সবজি হবো সব আমাদের বাড়িতে নিয়ে এসেন। সত্যি কইতেছেন ম্যাডাম? আমার এই সবজিগুলা আপনি প্রতিদিন নেবেন? চলেন বাড়িতে চলেন। আচ্ছা ম্যাডাম, আমার ধৈর্য উঠাইয়া দেন। যাক ম্যাডাম। Seven, 6, 9, 1, 2, 3, 5, 1. কি ব্যাপার? আমি তো মনে করছি নাম্বারটা আমারে দিছে, অন্য স্যারারে দিছে, তাইলে আমার লাভ কি? ম্যাডাম, আমার লাভ কি? পরি, মনে হচ্ছে সামনে অনেক সমস্যা, বাইক নিয়ে যা যাবে না। তুমি একটা কাজ করো, হেঁটে তুমি চলে যাও, আর অফিস থেকে সোজা বাসায় ফিরবে, কেমন? আচ্ছা ঠিক আছে, শোনো, বাসার ঘড়িটা নষ্ট হয়ে গেছে বলে এই ঘড়িটা কিনেছিলাম, এটা বাসায় নিয়ে যাও। আচ্ছা দাও। স্যার, স্যার আপনার নাম্বার দিছে। নাম্বার দিছে কে? ওই যে সুন্দরী ম্যাডাম আপনার নাম্বার দিছে। সত্যি? আচ্ছা ঠিক আছে, নাম্বার কো। হ্যাঁ, 76 76 91 91 23 23 51 51। আচ্ছা ঠিক আছে, এখন যা। স্যার কিছু বকশিস দেবেন না? কিসের বকশিস? এই বেটা, নাম্বারটা আমার দিস, বলেছে যা। কি ব্যাপার, এখনো তো সেই ছেলেটা কোনো কলই দিচ্ছে না। আমি যে ভিক্ষুককে 1000 টাকা দিলাম, ভিক্ষুক কি ঠিকঠাক ভাবে কাজটা করেছে? নাম্বারটা ছেলেকে দিল নাকি দিল না কিছুই বুঝতে পারছি না। আমার 1000 টাকাই মনে হয় পানিতে পড়লো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি ওই যে একটু আগে যে ভিক্ষুক দিয়ে নাম্বারটা দিলেন না, আমি সেই। ও আচ্ছা, আপনি? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি আমাকে ফোনটা দিয়েছেন। আসলে সত্যি কথা কি, আমারও বিশ্বাস হচ্ছে না যে আপনি আমাকে নাম্বারটা এভাবে দিলেন। যাই হোক, চলুন না, এভাবে ফোনে কথা বলে তার মন ভরে না। তাই বলছিলাম যদি একটু দেখা করতে, হেঁটে হেঁটে কথা বললে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা কোথায় আসবো বলেন? ঠিক আছে, তাহলে আপনি কাজ করার নদীর সাইডে যে পাকা রাস্তা গেছে না, ওই রাস্তার মাথায় আমি দাঁড়িয়ে আছি, চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি ব্যাপার, এখন আসতেছে না কেন? আর ভালো লাগতেছে। আরে আপনি চলে আসছেন?
আমার বিশ্বাসই হচ্ছে না যে আপনি চলে আসবেন। সত্যি আমি খুব লাকি। তাছাড়া আপনাকে না অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলুন আমরা তাহলে কোথাও ঘুরতে যাই। ও শিওর, চলুন। পরি, এই শয়তানটার সাথে কোথায় যাচ্ছ তুমি? আরে তুমি কাকে শয়তান বলছো? ও তো আমার কলিগ। আসলে হয়েছে কি, আমি তো অফিসে যাচ্ছিলাম, কিন্তু এমন সময় স্যার ফোন দিয়ে বলল আমাদের একটা প্রজেক্টের ব্যাপারে এক জায়গায় যেতে হবে, আর আমরা সেখানেই যাচ্ছিলাম। বাহ, তুমি তো অনেক সুন্দর করে মিথ্যা কথা বলতে পারো। তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? তুমি তোমার নাম্বারটা অনেক কৌশল করে ভিখারিকে দিয়েছিলে এই শয়তানটার কাছে দেওয়ার জন্য। আরে তুমি এসব কিভাবে জানো? ও, আমি কি করে জানলাম? তুমি ওই ভিখারিকে দিয়েছো 1000 টাকা আর আমি দিয়েছি 2000 টাকা। স্যার, আপনার বোরজা বুদ্ধি, কত যে টেকনিক কইরা ঘড়ির মধ্যে থেকে আমার নাম্বার দিল। এই ভিখারির বাচ্চা, আবল তাবল কি বলছিস? হ্যাঁ, তুই জানিস আমার বউ কত শিক্ষিত আর কত গুণবতী? আমার বউ কিনা তোর মতো ফকিরকে নাম্বার দিবে? আরে স্যার, নাম্বারটা তো আমারে দেয় নাই, আমি লেখা আমি একজন বড় লোক স্যারে দিবার কইছে, হেরে দিয়েছি। এই জন্যে আপনার বউ আমারে 1000 টাকাও দিছে। আচ্ছা, তুই যদি আমার বউর নাম্বার ঠিকঠাক বলতে পারিস আমি তোকে 2000 টাকা দেবো, আর যদি না বলতে পারিস তোর কিন্তু খবর আছে। আপনার বউর নাম্বার আমি জানি, আমি কয়ে দিতেছি 76912351। আরে তাই তো, এটা তো আমার বউর নাম্বার। আচ্ছা ঠিক আছে, এই যে 2000 টাকা। আর বল আমার বউ কোথায় আছে? আপনার বউ যে ইটের রাস্তাটা আছে না, ওইটা ধরে সামনে গেলে আপনার বউরে পাইবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা। সবুজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে এই সব কিছু তুমি জেনে যাবে। চুপ থাকো, আমি তোমাকে এত ভালোবাসতাম আর তুমি কি না আমার সাথে প্রতারণা করতে পারলে? আসলে সবুজ, আমি বুঝতে পারিনি যে তুমি এই সব কিছু জেনে যাবে। আর তাছাড়া আমি ওকে অনেক বড়লোক ভেবে ওর কাছে এসেছিলাম। দেখো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর যাই হোক, তোমার সাথে সংসার করা যায় না, আর তুমি সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে। ভালো থেকো, আমি আসি। সবুজ, দেখুন না, ও বলেছে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আর তাছাড়া এখন তো আপনার আর আমার মধ্যে একটা সম্পর্ক হয়েই গেল, ও ডিভোর্স দিলেই বাকি। আমি ভাবছি কি, ও আমাকে ডিভোর্স দিয়ে দিলে আমরা বিয়ে করে নিব। চুপ থাকুন, মাথা মাথা ঠিক আছে আপনার? হ্যাঁ, আপনি একটা বিবাহিত মেয়ে আর আমি একটা আনমেরিড একটা ছেলে। আপনি কি করে ভাবলেন যে আপনার সাথে আমি কোনো সম্পর্ক করব? সরি ম্যাডাম, আর নেক্সট আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না। আর হ্যাঁ, নাম্বারটা ডিলিট করে দিবেন। আরে কি করছেন এটা? আপনার জন্যই তো আমি আমার সংসারটা হারালাম, আপনিও কিনা চলে যাচ্ছেন। মা, বাবা, কিরে মা, তুই ব্যাগ নিয়ে আইছ, জামাই বাবাজি কো? আর তোর মন খারাপ কেন? মা, বাবা, আমার মন খারাপ কেন সেই কথা পরে বলতেছি, কিন্তু তার আগে কথা, আজকে থেকে আমি এই বাড়িতেই থাকবো। শোনো তোমার মায়ের কথা, এইটা হয়েছে তোর বাপের বাড়ি, তোর যতদিন মন চাই ততদিন থাকবি। জামাই বাবাজি নিয়ে আইলেই পারতি। না, পারতাম না। আমি আর ওই বাড়িতে কোনোদিন ফিরাও যাবো না, আর এখন থেকে এই বাড়িতেই আমি থাকবো সারা জীবনের জন্য। কেন রে মা, তুই কি জামাইয়ের লোকে ঝগড়া করছস? কি হয়েছে? হ্যাঁ, ঝগড়া হয়েছে। কেন বাবা, আমি তোমাদের একটা মাত্র মেয়ে, আমাকে তুমি রাখবা না? এইটা তুই কি কস? শোন মা, প্রত্যেকটা মেয়ের আসল বাড়ি হচ্ছে স্বামীর বাড়ি। এইখানে তুই মাঝে মাঝে তো অবশ্যই আসবি, কিন্তু জামাইয়ের লগে রাগ হইলে ওটা মিটাইয়া ফেলা, ওইখানেই তো আসল বাড়ি। কেন বুঝোস না? হ্যাঁ মা, তোর বাপ যা কইছে একদম ঠিক কথা কইছে। মায়া মানুষের আসল বাড়ি হইছে তার স্বামীর বাড়ি, বাপের বাড়ি তো কিচ্ছু না। ও, বুঝতে পারছি, আমি তোমাদের কাছে এখন বেশি হয়ে গেছি, তাই না? তোমরা কেন বুঝতে পারো না আমি একটা জায়গায় সুখে নাই, শান্তিতে নাই, কষ্টে আছি? কেন তোমরা বারবার সেইখানে আমার ঠেলা দিতেছো? দেখো, আমি যেহেতু এই বাড়িতে আসছি, আমি আর এখান থেকে যাবো না, আমি এখানেই থাকবো। না, তুই এই বাড়িতে থাকতে পারবি না, কারণ এইটা এখন তোর বাড়ি না, এইটা হইছে আমাগো বাড়ি। তোর বাড়ি হইছে তোর শ্বশুর বাড়ি। যা, ওই জায়গায় যা। ক্ষমা,
এখানে তো চিরদিন থাকতে পারবি না। শোন, প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রীতে একটু ঝগড়াঝাড়ি বাইজাই থাকে, ওইগুলো আমার মিটমাট করণ লাগে। তুই এক কাজ কর, তুই আমার সব খুইলা ক, আমি নিজে জামাই বাবাজির সাথে কথা বইলা মিটমাট করে দিই। না, কোনো মিটমাট হবো না। দেখো বাবা, আমি ওই বাড়িতে শান্তিতে নাই, সুখে নাই। কোনো একটা চাহিদা আমার পূরণ করতে পারে না। আমি কোন হালে ছিলাম আর কোন হালে যায় পড়ছি সেটা কি তুমি বুঝতে পারতেছো না? আমার পোশাক দেখা, আমার চালচলন দেখা আমি আর ওইখানে ফিরে যাইতে চাই না। ওই বাড়ি থেকে চলে আসছি তো চলে আসছি। না, তুমি যদি মনে করে থাকো তোমার সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত, এটা তোমার ভুল। শোনো, স্বামীর বাড়িতে অনেকে অনেক কষ্ট করে, কিন্তু সেটা স্বামীর বাড়ি হিসাবে মুখ বুইজা সহ্য করে। আর জামাই বাবাজির আমার চেনা আছে, সে মানুষ হিসাবে ভালো, একটু দরিদ্র থাকবার পারে, কিন্তু তুমি আগের কথাটাও ভুলে গেছো। তুমি তারে পছন্দ করে ভালোবাসা বিয়ে করছো। আরে আমার পছন্দ যদি আমি বিয়ে দিতাম, কিন্তু তারপরেও তোমার প্রশ্রয় দিতাম না যে তুমি স্বামীর বাড়ি ছাইরা আমার বাড়িতে এসে থাকবা, তোমার ওই বাড়িতে ফেরত যাওয়ান লাগবো, এইটাই আমার সিদ্ধান্ত। মা, বাবা যা বলতাছে তুমিও কি তার সাথে একমত? হ, তোর বাবা যা কইছে আমিও তার সাথে একমত। ওই বাড়ির থেকে যদি বাইরাইতে হয় তাহলে তোর লাশ বেরাইব। কি হইলো? এখানে দাঁড়ায় না থাইকা ব্যাগ নিয়ে স্বামীর বাড়ি চলে যাও। আরেকটা কথা, যে বিষয় নিয়ে তোমার স্বামীর সাথে তোমার মনোমালিন্য হয়েছে, ওই বিষয়টা মিটমাট কইরা তারপরে যদি কোনোদিন আসতে পারো আইসো, নইলে এই বাড়িতে কোনো দিন আর পা দিও না। কাজটা কি আমরা ঠিক করলাম? হ তোমার মা, আমরা যা করছি একদম ঠিক করছি। শোনো, স্বামীর বাড়ি থেকে মাইয়া যদি ঝগড়া করে বাপের বাড়ি আসে, তাদের প্রশ্রয় দিতে নাই। অনেক পরিবার এরকম করে ভাঙ্গে গেছে যেখানে দোষী তার মা আর বাবা। এই জন্যই আমরা যা করছি ঠিক করছি, ওরা ঠিকঠাক মিটমাট করে নিব। কি ব্যাপার, থাকতে দেয় নাই তোমার বাবা মা? আমি জানি থাকতে দেবে না। দেখো তোমা, একটা মানুষের কিন্তু সব কিছু সম্ভব না। একটা মানুষের যতটুকু আয় ঠিক ততটুকু ব্যয়। আমার দেখো যতটুকু আয় আছে ততটুকু নিয়ে তুমি সন্তুষ্ট যদি থাকো, আমি তোমাকে আপ্রাণ চেষ্টা করব। আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে। তুমি আমারে যতটুকু দিয়ে খুশি থাকবা আমি ততটুকু নিয়েই খুশি থাকবো। আর সব থেকে বড় কথা আরেকটা, বিয়ের পর স্বামীর বাড়ি মেয়েদের জন্য সব কিছু। বাপের বাড়ি যায় নিয়া সে আগের মতো মূল্যটা পাওয়া যায় না যতটুকু স্বামীর বাড়ি পাওয়া যায়। আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, সব বাদ দাও। চলো। কই যাবা? কই আর যামু? তোমাকে বাড়িতে যামু। আব্বা আম্মা চিন্তা করতেছে, তোমাদের বাড়িতে যামু, কমপক্ষে 2 দিন থাকমু। চলো। সত্যি? হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ জান, তুমি আর চিন্তা করো না। এই আমি আর কয়েকদিন পরেই তোমারে বিয়া করে আমার বাড়িতে নিয়ে যাবো। তুমি কোনো চিন্তা করো না। আমার যে একটা ভাই আসিল, হ্যাঁটাও তো আমি বিয়ে দিয়ে দিছি। আর আমার বউর কথা কইতেছো, হ্যাঁ তো কবেই মরে গেছে গা। আমি তো এত বড় বাড়িতে খালি আমি একা থাকি। এই জন্য কইতাছি যে বেশি দিন আর দেরি করুন না। আরে জান পাখি, তোমারে 2-1 দিনের মধ্যে আমি লাল বেনারসি পরে। বাবা, ছি, তোমাকে বাবা ডাকতেও তো আমার ঘৃণা হচ্ছে। তুমি কি মানুষ নাকি দিন দিন অমানুষ হয়ে যাচ্ছ? তোমার একমাত্র মেয়েকে তুমি বিয়ে দিয়ে দিয়েছো, যেখানে তোমার মেয়ে কিনা সংসার করে খায়, আর সেখানে কিনা তুমি এই বয়সে অন্য একটা মহিলার সাথে কথা বলে যাচ্ছ। আবার বলছো কিনা তুমি তাকে বিয়ে করবে। আহা, এনে ঘৃণা করার কি আছে? আমারও তো এখন বয়স আছে বিয়ে করার। তারপরে তোর তো বিয়ে হয়েছে, জামাই বাড়ি যায় থাকোস। আর তোর মা তো কবেই মরে গেছে গা। আর এখন আমি বিয়ে করলে সমস্যাটা কি? এই বাড়িতে তো আমি একাই। যাই
তুই যখন আইসস তাহলে ভালো হয়েছে, কারণ 2 দিনের মধ্যে তোর ছোট মারে লাল বেনারসি পরাইয়া এই বাড়িতে নিয়ে আহ। জামাই বাবা যদি একটু খবর দিছ নে, হেও তো বরের লগে একটু গেলে পরে ভালো হইবে নি, কারণ বরের সাথে তো লোকজন লাগবো। ছি বাবা, চুপ করো। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আমি কি করলাম? আমি আমার সোনার মতো সংসার ফেলে রেখে কিনা তোমার কাছে চলে আসলাম। তুমি তো বাবা হওয়ার যোগ্যই না বাবা। ছি, তুমি কি করে পারছো আমার মুখের উপরে সব কথা বলতে? আবার বলছো কিনা আমি থাকবো, আমাকে নিয়ে গিয়ে তুমি বিয়ে করবে, তাই না? তোমার মতো বাবার কাছে থাকলে না আমার সংসারটাই নষ্ট হয়ে যাবে। এখন যদি এই খবর আমার শ্বশুর বাড়ির কান পর্যন্ত যায় না, তারা নিজেরাই আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আর আমি কত স্বপ্ন নিয়েই না তোমার কাছে এসেছিলাম যে আমি আমার বাবার কাছে থাকবো, আমি আর সেই সংসারে ফিরে যাব না। কিন্তু না, আসলে বাবা মা না বিয়ের আগ পর্যন্তই আপন থাকে, বিয়ের পর সবাই পর হয়ে যায়। বিয়ের পর শুধুমাত্র স্বামী আপন থাকে। আমি এখন বুঝতে পারছি আমার স্বামী আর যাই হোক, ও তোমার থেকে অনেক ভালো, অন্তত তোমার মতো দুশ্চরিত্র না। আর আমি তো ভুলেই যাব আজকের পর থেকে যে আমার বাবা বলে কেউ বেঁচে আছে। আমি মনে করবো আমার মা বাবা দুজনই মারা গেছে। আমি এক্ষুনি চলে যাচ্ছি, তোমার থেকে না আমার শ্বশুর বাড়ি অনেক ভালো। আরে যা যা, কত কইলাম যে আমার বিয়েটা পর্যন্ত থাক না, শুনলো না, থাকলে কি হইতো? বাবা, আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দিব সেটা বলার ভাষা হারিয়ে ফেলেছি। বাবা, আপনি তো জানেনই আপনার মেয়ের প্রচন্ড রাগ। ও কথায় কথায় রাগ করে শুধু বাবার বাড়ি চলে আসতে চায়। ও উঠতে বসতে আমাকে অনেক কথা শোনায়, আমার সাথে রাগারাগি করে, আমাকে ডিভোর্স দিয়ে দিবে, অনেক ভয় ভীতিও দেখায়। বাবা, আপনি তো জানেনই আমিও আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আমি কখনোই চাইনি ও আমার সংসার ছেলে অন্য কোথাও চলে আসুক। বাবা, আপনি যেটা করলেন তাতে করে আপনার মেয়ের কাছে আপনি অনেকটাই ছোট হয়েছেন। কিন্তু বাবা, এছাড়া আমার আর কিছুই করার ছিল না। তবে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ আমার এই উপকারটা করার জন্য। না বাবা, এটা আমার করণীয় কিসের, কারণ আমি একজন বাবা হিসেবে এটা আমার একটা দায়িত্ব। আর সেই দায়িত্ব হিসেবে প্রত্যেকটা বাবা মারই উচিত তার মেয়ের সংসারকে গুছিয়ে দেওয়া এবং তার মেয়ের সংসারে তার মেয়েকে সুখে দেখা, কারণ সবটা বাপ মাই চায় তার ছেলে সন্তানের সুখ। বাবারে, আমি জানি আমার মেয়েটা অনেক রাগী আর মাঝে মধ্যেই রাগ করে এই বাড়িতে চলে আসে। এখন আমি ওর সাথে যে ব্যবহারটা করলাম, ও হয়তো বা আমাকে ঘৃণা করবে, সারাটা জীবন ঘৃণা করবে, কিন্তু আমাকে ঘৃণা করলেও অন্তপক্ষে তোমার সংসারেও সুখে থাকবে। একটা কথা চিন্তা ভাবনা করবে যে আমার বাবা খারাপ, চরিত্রহীন, ওনার মুখ আমি দেখতে চাই না, ওই বাড়িতে যাইতে চাই না, এই সব ভেবেও তোমার সাথে যদিও একটু মলিমালিন্য হয়, ওই কারণে কিন্তু আমার এই বাড়িতে আর আসবে না, আমি জানি। আর কয়েকদিন গেলেই ও ঠিক হয়ে যাবে। তো বাবা, একটা কথা বলি, কারণ সবটা মা বাবাই কিন্তু সন্তানকে ভালোবাসে। কারণ আমি অবশ্য ওর সাথে অভিনয় করেছি, কিন্তু আমি ভিতর থেকে করিনি বাবা, কারণ আমিও জানি যে আমার সন্তানকে আমি কত ভালোবাসি। কিন্তু তোমাকে একটা অনুরোধ করি বাবা, কারণ আমার মেয়ে এমনি একটু রাগের, কিন্তু রাগের বশে তুমি আমার মেয়েকে কখনো তাড়িয়ে দিও না, কখনো ডিভাইডেড হওয়ার চিন্তা ভাবনা করো না। ছি বাবা, আপনি এটা কেমন কথা বলছেন? আমি কেন আপনার মেয়েকে ডিভোর্স দিতে চাইবো বা আপনার মেয়ের থেকে আলাদা হওয়ার চেষ্টা করব? আমি তো আপনার মেয়েকে অনেক ভালোবাসি বাবা। আর আমি সব সময় চেয়েছি ও আমার সাথে থাকুক, আমার সাথে সংসার করুক, ও যাতে কখনো আমাকে ছেড়ে না যায়। সেজন্যই তো আমি আপনাকে এরকম একটা নাটক করতে বললাম বাবা। শোনো বাবা, আমি তোমার বাবা হিসেবে একটা কথা বলি, কারণ অনেক সংসারই দেখি মলিমালিন্যর কারণে স্ত্রীদেরকে মারধর করে। বাবারে, আমার যে মেয়েটা না, খুব শখের মেয়ে, খুব আদরের মেয়ে, আজ পর্যন্ত ওর গায়ে আমি একটা হাত তুলি নাই, আর আমি চোখ গরম করে কথা কই নাই। তা আমার একটা অনুরোধ, ওরে তুমি মারধর করো না। তোমার কাছে যদি খুবই অসহ্য হয় তাইলে তুমি আমার বাড়িতে পাঠাইয়া দিও, আমার মায়ারে আমি মাথায় করে রাখো। এটা তো জানো বাবা, কারণ মহিষের সেই মহিষের কাছে কখনোই ভার হয় না বাবা। বাবা, আপনি আপনার মেয়েকে ঠিক যতটা ভালোবাসেন, আমি একজন স্বামী হয়েও আপনার মেয়েকে ঠিক ততটাই ভালোবাসি। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার মেয়েকে ভালোবেসে সারা জীবন আমার বুকে আগলে রাখবো, কোনো কষ্ট ওকে ছুতে দেব না, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা, যাই হোক, আপনার মেয়ে নিশ্চয়ই এতক্ষণে আমার বাড়িতে চলে গেছে। আমি আজকে তাহলে আসি, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই বাবা, আমি দোয়া করি তোমরা সুখী হও বাবা। যাও, দেখে শুনে যাও বাবা। ঠিক আছে। আল্লাহ, তুমি আমার মায়ের সংসার জীবন তুমি সুখী করো আল্লাহ, এছাড়া আর কিছু আমি তোমার কাছে চাই না আল্লাহ, এতে আমার অনেক বড় সুখ।